আমাদের যে পরিচিতি ছিল সেই পরিচিতিটা ধুলায় মিশিয়ে দিয়েছে এই ডিজিএফআই। তাদের সবার হাতে ছিল এসএমজি। আর এটা তো এমন একটা ঘটনা যেটা পৃথিবীর ইতিহাসে ঘটে নাই। আমরা ডিজিএফআই থেকে কোনো ধরনের ন্যূনতম সাহায্য পাইনি। উঁচু উঁচু বিল্ডিংয়ে যারা থাকতো আশেপাশে তাদের অনেকের কাছে ভিডিও ছিল। ডিজিএফআই আমাদের একটা ভাইটাল অর্গান এবং এখন সেটা হচ্ছে যে ভীতিকর একটা অর্গানাইজেশন হয়ে গিয়েছে আমাদের সবার জন্য। আমাদের যে পরিচিতি ছিল যে সম্মানের, সেই পরিচিতিটা ধুলায় মিশিয়ে দিয়েছে এই ডিজিএফআই। তার আগেও পলিটিক্যালি ব্যবহৃত হয়েছে, কিন্তু 2009-এর আগে এইভাবে হয়নি। তারা একটা দানব তৈরি করেছে। সেই ডিজিএফআই সেই সময় 9:25 এখানকার যে ডিজিএফআইয়ের যে রিপ্রেজেন্টেটিভ বিডিআরে ছিল, সে প্যারামিলিটারি ফোর্সের যে অফিসারটা দায়িত্বে ছিল মেজর মর্তুজা, তাকে 9:25 খবরটা দেয় যে এখানে গোলাগুলি হচ্ছে, এখানে অসন্তোষ তৈরি হয়েছে। সে তাতে তাতে কর্নেল আলমাসকে জানায়, এখানকার ঢাকার ডেড কমান্ডার কর্নেল আলমাস সরাসরি ডিজিএফআইতে জানায়। সে সময় সেখানে বসা ছিল র্যাব 2-এর কর্নেল শামসুজ্জামান সিও। তিনিও ঘটনাটা জানতে পারেন যে বিডিআরে একটা ঘটনা ঘটছে। তিনি সাথে সাথে দেরি না করে বেরিয়ে পড়েন। তার গাড়িতে প্রায় 7-8 জন র্যাবের সদস্য ছিল, এসএমজি লোড করা, এবং তিনি আবার অন্য অন্য জায়গায় খবর দেন সবাই যেন বিডিআর ওইখানে চলে যায়। এর মধ্যে তার সাথে গুলজারের যোগাযোগ হয়। যেহেতু গুলজারও র্যাবে ছিল, শামসুজ্জামানও র্যাবে ছিল, গুলজার র্যাব থেকেই বিডিআরে গিয়েছে। সেই কারণে যোগাযোগটা বলছিল যে তুই চলে আয়, এরা ভীতু, তুই ঢুকে পড়, এরা পালায় চলে যাবে। তো সে 5 নম্বর গেটে যায় এবং বলছে তুই দরবারের এদিক দেয়। সে 5 নম্বর গেটে গেছে। যাওয়ার পরে যে ঢুকতে যাবে, এর মধ্যে তার সাথে আরও অনেকে যোগ করেছে, প্রায় 30 জনের মতো, 30 থেকে 35 জন। সে একজাক্ট ফিগারটা বলতে পারে নাই। বিভিন্ন জায়গা থেকে তার সাথে জড়ো হয়েছে। তাদের সবার হাতে ছিল এসএমজি এবং র্যাব কিন্তু অস্ত্র এবং গোলাবারুদ নিয়ে মুভ করে। তখন প্রথমে তাকে কর্নেল রেজানু, র্যাবে পোস্টিং ছিল, তিনি বলে জানান যে তোমাকে ভিতরে যেতে মানা করেছে। পরবর্তীতে তিনি মেজর জেনারেল হন এবং তিনি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একটি রাজনৈতিক দলীয় পরিচয়ও বহন করেন। এরপরে যখন দামান তারপরে তৈরি হচ্ছিল কর্নেল গুলজারের অনুরোধের প্রেক্ষিতে, সে সময় ডিজি হাসান, র্যাবের ডিজি হাসান মাহমুদ, তিনি টেলিফোন করেন যে না, আপনাকে ঢুকতে হবে না, উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তো সেই র্যাবের ডিজি হাসান আমাদের কোনো স্টেটমেন্ট দেন নাই, কিন্তু তিনি পরবর্তীতে পদোন্নতি পান। তিনি আইজিপি হন এবং আইজিপির টেনিউর শেষ হওয়ার আগেই তাকে স্পেনের রাষ্ট্রদূত নিয়োগ করা হয়। আমরা এরপরে হচ্ছে ডিজিএফআই যে এরপর তো আমাদের তদন্ত কমিটিতে যখন আমরা কাজ করি, আমাদের তথ্য দরকার ছিল। যে তথ্য ছিল ডিজিএফআইয়ের কাছে, র্যাবের কাছে, কারণ তারা ওইখানে প্রেজেন্ট ছিল। ঘটনার পরে তারা অনেক তাদের নজরদারি বাড়িয়েছিল। আমরা ডিজিএফআইকে চিঠি লিখি যে আপনাদের যে সমস্ত অফিসার বা সদস্য বিডিআরের ওইখানে কর্মরত ছিল জানে, তাদেরকে কটুবিনকারীতে স্টেটমেন্ট দেওয়ার জন্য পাঠানো অনুরোধ করি। তো প্রথমে ডিজিএফআই জেনারেল মোল্লা ফজলে আকবর, উনি মেজর জেনারেল ছিলেন, ব্রিগেডিয়ার থেকে কেবল মেজর জেনারেল হয়েছেন, তিনি জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে টেলিফোন করেন যে ডিজিএফআই থেকে কোনো ব্যক্তি কটুবিনকারীতে স্টেটমেন্ট দিতে যাবে না। তো জেনারেল জাহাঙ্গীর আমাকে বলেন না, জেনারেল জাহাঙ্গীর ইয়েকে বলেন, মোল্লা ফজলে আকবরকে বলেন তুমি জেনারেল মতিনকে বলো, ও এগুলো কোঅর্ডিনেট করছে। তো উনি আমাকে টেলিফোন করেন যে তোমরা নাকি ডিজিএফআইয়ের স্টেটমেন্ট চেয়েছিল। আমরা জি স্যার চেয়েছি। বলে আমাকে বলো যে কোনো গোয়েন্দা সংস্থা কি স্টেটমেন্ট দেয়? আমি বললাম স্যার কেন দিবে না স্যার,
আমরা তো বিভিন্ন ইউনিটে চাকরি করার সময় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের প্রেক্ষিতে অনেক অ্যাকশন নেই। তার এটা তো এমন একটা ঘটনা যেটা পৃথিবীর ইতিহাসে ঘটে নাই, তো এখানে স্টেটমেন্ট দিতে অসুবিধা বলে না, আমার কোনো অফিসার স্টেটমেন্ট দিবে না। এবং আমরা ডিজিএফআই থেকে কোনো ধরনের ন্যূনতম সাহায্য পাইনি, অথচ তারাই উচিত ছিল আমাদেরকে সহায়তা করার। এবং আমি যেটা শুনেছি, ওইখানে উঁচু উঁচু বিল্ডিংয়ে যারা থাকতো আশেপাশে, তাদের অনেকের কাছে ভিডিও ছিল। সেই ভিডিওগুলো নাকি ডিজিএফআই রিপ্রেজেন্টেটিভরা গিয়ে নিজেরা গিয়ে এটা ডিলিট করেছে।